এই তিনটে ছেলে জ্যোতির বন্ধু। তারা যেভাবে এগিয়ে এলো তাতে বড় কোনো বিপদের ইঙ্গিত পেল রাধিকা। ওই ছেলেদের একজন জ্যোতিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? এই ছেলেটা তোকে কিছু বলেছে? লাকি দেখলো সে একটা কালো টি শার্ট পরে আছে, ছোট ছোট চুল আর কাঁধ বেশ চওড়া, বুকের ছাতিও একেবারে 52 ইঞ্চির। সে এসে সোজা লাকির দিকে আঙুল তুলল। আর একটা ছেলে বলল, জ্যোতি আমাদের বোন, তোর ওর দিকে তাকিয়ে কথা বলার সাহস হলো কি করে? মনে রাখিস, আমরা সবাই স্করপিয়ন গ্রুপের। যদি বাঁচতে চাস তাহলে চুপচাপ এখান থেকে চলে যা আর নিজের কাজে মন দে। এই ছেলেটার হাতে আবার একটা ট্যাটু ছিল, লম্বা একটা ট্যাটু। ওদের মধ্যে দুটো ছেলে লাকির দিকে এগিয়ে এসে তাকে ধাক্কা দিতে থাকলো আর বলল, এখান থেকে এখনই চলে যা, তাহলে খুব মারবো। রাধিকা খুব ভয় পেয়ে গিয়ে বলল, লাকি চলো আমরা এখান থেকে যাই। এই বলে লাকির হাত চেপে ধরলো রাধিকা, তাকে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু লাকি এদের সবাইকে জবাব দিতে চাইল। রাধিকার সাথে যাতে আর কোনোদিন যাতে কেউ খারাপ ব্যবহার করতে না পারে তার জন্য এই মেয়েগুলোকে উচিত শিক্ষা দিতে চাইল লাকি। লাকির মাথায় রাগে রক্ত উঠে গেল ঠিকই, কিন্তু সে এটাও ভাবলো এখনই এদের সঙ্গে লড়াই করে লাভ নেই। এরা এখন দলে ভারী, যা লাকি এবং রাধিকা উভয়ের জন্যই খারাপ। নিজে আঘাত পাওয়ার ভয় পায়নি লাকি, নিজের জন্য বিন্দু মাত্র পরোয়া করেনি সে চাইলে এদের সঙ্গে একাই লড়াই করতে পারত, কিন্তু তাতে হিতে বিপরীত হতে পারে। রাধিকার উপর আক্রমণ নেমে আসতে পারে, যা লাকি কোনোভাবেই চায় না। রাধিকা খুব ভয় পেয়ে গেল, আর লাকি সেটা বুঝতেও পারল। তাই সে চুপচাপ রাধিকাকে নিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল। তাদের চলে যেতে দেখে একটা মেয়ে বলল, কি হলো, সব শেষ? গার্লফ্রেন্ডকে বাঁচানোর মুরত ফুরিয়ে গেল? জ্যোতি বলল, আমার এরকম একটা কাপুরুষ বয়ফ্রেন্ড থাকলে অনেক আগেই ছেড়ে দিতাম। জ্যোতির কথায় তার বন্ধুরাও হাসতে থাকলো। এদিকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে লাকি রাধিকাকে জিজ্ঞেস করলো, এই স্করপিয়ন গ্রুপটা কি? রাধিকার মন থেকে তখনও ভয় যায়নি। সে লাকিকে বলল, স্করপিয়ন গ্রুপ হলো কলেজেরই একটা গ্রুপ। এরা খুবই শক্তিশালী আর বিপজ্জনক। এরা প্রত্যেকে ওই টিমের মেম্বার। জ্যোতির আজই এত লম্ফঝম্প সব ওদের জন্য। আমার ওদের সাথে ঝগড়া বা মারামারি কোনোটাই করার ক্ষমতা নেই, তাই তোমাকে ওদের সাথে লড়াই করতে বারণ করলাম। রাধিকার কথা শুনে লাকি কিছু বলল না, কিন্তু সে মনে মনে ঠিক করলো একদিন এদের জবাব দিতে হবে। রাধিকার যেন কোনো দিন মনে না হয় একটা দুর্বল ছেলে তার বন্ধু। নিজের আসল শক্তি কাজে লাগিয়ে লাকি এদের যোগ্য জবাব দিতে চাইল। রাধিকা লাকিকে বলে, শোনো, একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি। আমি হস্টেল ছেড়ে দিচ্ছি। কলেজের সামনেই একটা সিঙ্গেল রুম পেয়েছি, এবার থেকে ওখানেই থাকবো। যদিও ওখানে অনেক সুবিধা পাবো না, ইন্টারনেট নেই, আরও অনেক কিছুই নেই। আমার একটু অসুবিধা হয়তো হবে, তবে আমি শান্তিতে থাকতে পারবো। রাধিকার মুখ থেকে এই কথা শুনে খুব খুশি হলো লাকি। রাধিকার এই সিদ্ধান্তকে মনে মনে স্বাগত জানালো লাকি। রাধিকা হস্টেল থেকে বেরিয়ে এলেই তার অনেক সমস্যা মিটে যাবে ভাবলো লাকি। হস্টেলে ও যদি না থাকতো তাহলে হয়তো জ্যোতি আজকে এইভাবে রাধিকাকে অপমান করতে পারতো না। লাকি খুব ভালো করেই জানতো কলকাতায় সিঙ্গেল রুমগুলোর কি দশা। একে তো মাত্রাতিরিক্ত ভাড়া, তার উপর আবার 10 ফুট বাই 10 ফুটের ঘর, যেখানে কোনো রকমের শরীরটা নিয়ে নাড়াচাড়া করা যায়। তাই লাকি অন্য কিছু ভাবলো, এমন কিছু ভাবলো যা দিয়ে রাধিকাকে সে চমকে দিত। যাই হোক, এখন খিদে তো খুবই পেয়েছে। রেস্তোরাঁতেও খাওয়া হলো না। লাকি আর রাধিকা ওই রেস্তোরাঁর কাছেই একটা ধাবায় বসে একেবারে ডিনারটাই সেরে ফেললো। তারপর যে যার নিজ নিজ হস্টেলে চলে গেল। পরের দিন সকালে লাকি আর কলেজ গেল না। সে একটা ট্যাক্সি নিয়ে গোল্ডেন লিফ হাউজিংয়ে চলে গেল। তাদের কলেজের কাছেই এই নতুন হাউজিং কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। সেখানে বহু ফ্ল্যাট ইতিমধ্যেই বুক হয়ে গেছে, কিন্তু এখনো বাকি ছিল অনেক। এই নিয়ে লাকি সারা রাত ভেবেছে। রাধিকার কাছে প্রতি মাসে ভাড়া দেওয়ার মতো এত টাকা নেই, তাই ভাড়া নেওয়ার পরিবর্তে রাধিকার জন্য একেবারে একটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কেনার কথা ভাবলো লাকি। তার মনে হলো একটা ফ্ল্যাট হলে রাধিকা সেখানে আরামে আর নিশ্চিন্তে থাকতে পারবে। গোল্ডেন লিফ হাউজিং এর একটা অংশ পুরোপুরি তৈরি হয়ে গেছে।
আর একটা অংশ তৈরি হচ্ছে। ওখান থেকে কলেজে যাতায়াত করতে বেশি সময় লাগতো না। সাথে সেখানকার ফ্ল্যাটগুলো খুব সুন্দর। রাধিকার মনটা ভালো থাকবে ভাবলো লাকি। যেমন ভাবা তেমন কাজ। লাকি ওই হাউজিং কমপ্লেক্সে একটা ফ্ল্যাট কিনে নেবে বলে সেখানকার ম্যানেজারের সাথে কথা বলতে গেল। ট্যাক্সি থেকে নেমে সে সোজা তাদের অফিসে গেল। এদের অফিসে সাধারণত কেউ এলে তাকে খুব ভালো করে ওয়েলকাম জানানো হয়, কিন্তু লাকি ঢোকার পরে তার দিকে কেউ ফিরেও তাকায়নি। লাকি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর টেবিলে বসা এক মহিলার দিকে এগিয়ে যায়। হঠাৎই তার পিছন থেকে আসা এক মহিলার সঙ্গে ধাক্কা লাগে লাকির। মহিলা খুব রেগে গিয়ে বলেন, কি রে ভাই, দেখে শুনে চলাফেরা করতে পারেন না? সোজা আমার জুতোর উপরে পা দিয়ে দিলেন। জানেন এটা কত দামি? ওই মহিলার চুল একটু ছোট করে কাটা, তার পরনে ছিল লম্বা একটা জামা, পায়ে ছিল হাই হিল। মহিলা টুকটুকে ফর্সা। তার বয়স 35-36 বছর মনে হলেও তাকে বেশ কম বয়সী দেখাচ্ছে। আর এক মহিলা পাশ থেকে এসে তার বন্ধুকে বলে, কি হলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল ওই টেবিলের দিকে চল। ওই মহিলার পরনে ছিল শাড়ি। লাকির মনে হলো এরা দুজনে বন্ধু। এদিকে সেলসের একটা ছেলে ওই দুই মহিলাকে দেখে এগিয়ে আসে আর তাদের সামনে মাথা নত করে ওয়েলকাম জানায়। তারপর লাকির দিকে তাকায় সেলসের সেই ছেলেটা। ভেরি সরি ম্যাডাম, আমাদের অফিসে এসে আপনার এমন একটা খারাপ অভিজ্ঞতা হলো, তার জন্য সত্যিই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা তো জানেনই এখানে এলিট ক্লাসের লোক ছাড়া কেউ ফ্ল্যাট বুক করতে পারে না। তাও কিছু লোক এসে রেট জানার অজুহাতে এসির হাওয়া খেয়ে চলে যায়। আমাদের অফিসটাকে এটিএম ভেবে বসে। তার জন্য আমরা কি করতে পারি বলুন? না হলে এরাই আবার বাইরে গিয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট করবে। ওই সেলসের ছেলেটা আসলে মহিলাকে সরি বলতে গিয়ে লাকিকেও একটু কথা শুনিয়ে দিল। যদিও লাকির তাতে কিছু যায় আসে না। সে খুব ভালো করেই জানতো এই আবার পরে স্যালিউট ঠুকবে। তার দিকে তাকিয়ে মুচকি হেসে লাকি বলল, আমি আপনাদের এখানে একটা ফ্ল্যাট কিনতে চাই। কত দাম হতে পারে? লাকির কথা শুনে ওই দুই মহিলার একজন তার দিকে ফিরে তাকালেন। তার মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে মাপলেন। আর তারপরে তিনি বললেন, আপনাদের এখানে তো মনে হয় সব থেকে কম দামি ফ্ল্যাটের দাম 50 লাখ টাকা। এই মনে হচ্ছে এসির হাওয়া খেতে এসেছে। আপনি ঠিকই বলেছিলেন, ওই ক্যাটাগরিরই লোক। লাকি বলল, যত দামি হোক আমি ফ্ল্যাটগুলো একবার দেখতে চাই। পছন্দ হলে আজই কিনে নেব। ওই মহিলাকে উপেক্ষা করে লাকি সামনের টেবিলের দিকে গিয়ে নিজের নাম রেজিস্ট্রি করে ফ্ল্যাট দেখানোর রিকোয়েস্ট করলো। লাকিকে এভাবে তাদের এড়িয়ে আসতে দেখে ওই মহিলাদের একজন খুব রেগে গেলেন। তিনি ধরেই নিয়েছিলেন লাকি এখানে এসেছে ফ্ল্যাট কিনতে নয়, বরং এসির হাওয়া খেতে। ওই টেবিলে একটি মেয়ে বসেছিল। সে লাকিকে খুব একটা পাত্তা দিল না। ওই দুই মহিলাকে নিয়েই সে ব্যস্ত রইল। তাদের দুজনকে ক্যাটালগ থেকে দুটি আলাদা আলাদা ফ্ল্যাট দেখাতে থাকলো মেয়েটি। অনেকক্ষণ চিন্তা করার পর ওই মহিলাদের একজন বললেন, আমার এই ফ্ল্যাটটা চাই। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ব্যালকনিটা দেখতে পাই, এটাই আমার চাই। মেয়েটি বলল, হ্যাঁ, এটা আমাদের সব থেকে দামি ফ্ল্যাট ম্যাডাম। সবার মনোযোগ ওই দিকে আটকে যায়। প্রায় 2000 স্কোয়ার ফুটের এই ফ্ল্যাটটা সব দিক থেকেই খোলা ছিল। চারিদিক থেকে ফ্ল্যাটটায় আলো ঢোকে। বিশাল বড় একটা বারান্দা, ঘরগুলো তেমনি বড় বড়। মেয়েটা বলল, এই দেখুন ম্যাডাম, এখান থেকে আপনি লেক ভিউটাও পাবেন। ওই মহিলা বললেন, আহা, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। তা কত দামি ফ্ল্যাটটা, আর কত ডাউন করতে হবে? মেয়েটা উত্তর দিল, এই ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা ম্যাডাম। তার মধ্যে আপনাকে 30% অর্থাৎ 60 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। মহিলা অবাক হয়ে বললেন, বাবা, এত দাম! আমি যখন আপনার বিজ্ঞাপন দেখেছিলাম তখন তো এত দাম ছিল না। সেখানে তো এর দাম খুবই কম দেখানো হচ্ছিল, তাই দেখি তো আমি এলাম। মেয়েটা বলল, আসলে ম্যাডাম, ওই অ্যাডভার্টাইজমেন্টটা অনেক দিনের পুরনো। এখন এই লেক ভিউ ফ্ল্যাটগুলো এত দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে যে আমরা রেট কিছুটা বাড়াতে বাধ্য হয়েছি। মহিলার মুখ দেখে মনে হলো এই ফ্ল্যাট তার পক্ষে কেনা সম্ভব নয়। মেয়েটা আরও জানালো, ম্যাডাম, এই ফ্ল্যাটটা নেওয়ার জন্য অনেক মানুষই তাদের আগ্রহ দেখিয়েছেন এবং অনেকেই ইতিমধ্যেই একটা টোকেন অ্যামাউন্টও দিয়ে রেখেছেন। তাই যদি কিনতে চান তাড়াতাড়ি ডাউন পেমেন্ট করে কিনে নিন, তা না হলে হয়তো কালই এই ফ্ল্যাটটা আর থাকবে না। লাকি পিছনে বসে তার সামনের টেবিলে যা কথাবার্তা হচ্ছে তার সব কিছু শুনল। সে দেখতে পায়
এদের অফিসে খুব একটা লোক নেই, তাই সবাই একে অপরের কথোপকথন শুনতে পায়। মেয়েটা আবার বলল, এত ভাববেন না ম্যাডাম, নিয়ে নিন, যত বেশি ভাববেন ততই সময় নষ্ট। আর একবার আপনার হাত থেকে এইরকম একটা ফ্ল্যাট বেরিয়ে গেলে সারা জীবন আফসোস করতে হবে। ওই মহিলাকে খুবই বিভ্রান্ত দেখালো। তার ইচ্ছা ছিল কিন্তু সাধ্য ছিল না এত দামি একটা ফ্ল্যাট কেনার। অনেকক্ষণ চিন্তা করার পর অবশেষে ওই মহিলা বললেন, প্লিজ আমার নামটা লিখে রাখুন, আমি কথা দিচ্ছি টাকার ব্যবস্থা করে 10 দিনের মধ্যেই আপনার কাছে টোকেন মানি দিয়ে যাব। মেয়েটা মাথা নামিয়ে বলল, সরি ম্যাডাম, এরকম নিয়ম তো আমাদের নেই। টোকেন মানি ছাড়া কোনো ফ্ল্যাটই আমরা 10 দিন কেন, 10 সেকেন্ডের জন্য ফেলে রাখতে পারবো না। এই কথা শুনে মহিলার ঘাম ঝরতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব টাকা দেওয়ার জন্য তার স্বামী ও আত্মীয়দের ফোন করতে শুরু করে। আসলে এই দুই মহিলা সম্পর্কে একে অপরের বোন। তারা চাইছিলেন পাশাপাশি দুটো ফ্ল্যাট নিতে, কিন্তু তার দাম যে এতটা হবে সেটা তারা ভাবতে পারেননি। এদিকে সেলসের ওই মেয়েটাও ওই ফ্ল্যাট বিক্রি করতে তৎপর, কারণ বিক্রি হলেই সে 2% কমিশন পাবে। লাকি এই দুই মহিলাকে দেখে অবাক হলো। দুজনেই কানে ফোন রেখে ইঁদুরের মতো এদিক ওদিক ছুটতে থাকলো। লাকিকে যেন কেউ পাত্তা দিল না। সে নিজেই উঠলো আর মেয়েটির টেবিলের দিকে গিয়ে ক্যাটালগটা খুলে ওই লেক ভিউ ফ্ল্যাটটা দেখলো। লাকি ওই ফ্ল্যাটটা দেখে মুগ্ধ হলো। সে মেয়েটিকে বলল, আমি এই ফ্ল্যাটটা কিনতে চাই। মেয়েটি বলল, কি, আপনি নেবেন এই ফ্ল্যাট? মাথা খারাপ হয়ে যায়নি তো? গরমে আজে বাজে বকছেন না তো? লাকির এই কথা শুনে ওই দুই মহিলাও তাজ্জব হয়ে যান। তারা নিজেদের টাকা জোগাড় করবেন কোথায় তা নয়, লাকির কথা শুনে হাসতে থাকেন। মেয়েটি বলে, দেখুন, আমাদের সময় নষ্ট করবেন না, অনেক কাজ আছে আমাদের। লাকি এবার একটু রেগে গিয়ে বলল, মানে আমি আপনার এই ফ্ল্যাটটা কিনতে চাই, কাস্টমার আপনাকে বলছে এই ফ্ল্যাটটা কিনে নেবে, আর আপনি তার সাথে খারাপভাবে কথা বলছেন। ভদ্রভাবে কথা বলুন, না হলে আপনার টপ বসের কাছে কমপ্লেন করে দেবো। মেয়েটা তখনও লাকির কথা বিশ্বাস করলো না। সে ভাবলো, কত ক্ষমতা, একবারে নাকি টপ বসের কাছে কমপ্লেন করবে। সে তখন বলে, ঠিক আছে, আপনি যদি ফ্ল্যাটটা কিনতেই চান তাহলে এর দাম 2 কোটি টাকা, সেটা দিয়ে দিন, ফ্ল্যাট আপনার হয়ে যাবে। লাকি মেয়েটার কথা শুনেই তার দিকে প্লাটিনাম কার্ড এগিয়ে দিল। মেয়েটাও খুব রেগে গেল। আসলে সে কিছুতেই বিশ্বাস করলো না লাকি এত বড় লোক হতে পারে। সে তখন বলল, এই কার্ডটা যদি ভুয়ো বেরোয় তাহলে আপনাকে জেলে পাঠাবো। ওই দুই মহিলাও লাকির দিকে তাকিয়ে রইল। মেয়েটি তখন কার্ড সোয়াইপ করতে একটা মেশিনের কাছে গেল। সেখানে কার্ডটা রাখতেই সে দেখতে পেল সবুজ বাতি জ্বলে উঠল। মেয়েটার কম্পিউটারে একটা মেসেজ এলো যে তাদের অ্যাকাউন্টে 2 কোটি টাকা ঢুকে গেছে। সবার চোখ তখন লাকির দিকে আটকে গেল। সকলে এমন ভাবে তাকিয়ে থাকলো যেন প্রথমবার কোনো ধনী ব্যক্তিকে নিজেদের সামনে দেখছেন। একটা 20-22 বছরের ছেলে বেশি কথা না বলে স্রেফ নিজের কাজে সকলের মুখে তালা দিয়ে দিল। এই ফ্ল্যাট যখন রাধিকাকে দেখাবে লাকি, তখন কি হবে? রাধিকা কি সত্যি এখানে থাকতে চাইবে? লাকির সত্যতাও কি জেনে যাবে রাধিকা? আর যদি জেনে যায় তাহলে কি লাকির সাথে আর থাকতে চাইবে রাধিকা? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন